নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো অনেক কিছু খবর কভার করা রয়েছে, এক এক করে কভার করব। প্রথমেই আমেরিকান মার্কেট দিয়ে শুরু করব। এই ডাও জোন্স এখানে দেখতে পাচ্ছেন 0.5% কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তবে আজকের দিনে অনেকদিন পর এই যে নাসডাক, সেখানে খুব একটা ভালো মুভমেন্ট নেই। এই নাসডাক একদম ফ্ল্যাট এই মুহূর্তে ট্রেড করছে, তবে কিছুটা লাল নিশান দেখা যাচ্ছে এবং শুরুতে দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ ডাউন হয়ে গিয়েছিল এবং তারপরে একটা বড় রিকভারি সেই নিচু লেভেল থেকে আসে এবং এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো কিরকম পারফর্ম করছে। আজকে এই এডিআর গুলো ভালোই পারফর্ম করছে। এই ইনফোসিসের এডিআর এটাও প্রায় 2.5% ওপরে রয়েছে এবং উইপ্রোর এডিআর এটাই 2.25% ওপরে। তারপরে এই এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও সামান্য পজিটিভে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও 1.27% ওপরে। ডক্টর রেড্ডি ল্যাব এটাই 1% ডাউন এবং এই যাত্রা অনলাইন এখানে 5%-এর ওপরে তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই যে গিভ নিফটি রয়েছে, এইখান থেকেও ভালো সংকেত আসছে। দেখতে পাচ্ছেন এই গিভ নিফটি 26,000-এর উপরে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 150 পয়েন্ট বাড়া। তো আগামীকালই আমাদের এই যে নিফটি 50 সেটা কিন্তু 26,000 লেভেলের উপরে ট্রেডিং দেখাতে পারে। এরপরে যদি কথা বলি এই ব্যক্তির ব্যাপারে, এই ব্যক্তিকে আপনারা হয়তো অনেকেই চেনেন। ইনি আপের বিধায়ক রাঘব চাড্ডাজি। ইনি এর আগে অনেক দাবিও তুলেছিলেন এবং যেইগুলো পরে লাগুও হয়েছে। তো তার মধ্যে কিছু কিছু দাবির যদি কথা বলি, তিনি এই যে 10 মিনিট ডেলিভারি তার বিরুদ্ধে দাবিও তুলেছিলেন, মানে এটাকে বন্ধ করতে বলেছিলেন এবং তার সেই যে দাবি সেটা কিন্তু মেনেও নেওয়া হয় এবং দেখতেও পেয়েছিলেন। এখানে কিন্তু 10 মিনিটের যে ডেলিভারি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ই কমার্স যে অ্যাপের মাধ্যমে 10 মিনিটের ডেলিভারি করলে সাপ্লাই দিয়ে দিত, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো তিনি অনেক কিছু কথা বলেছিলেন যে এতে যারা ডেলিভারি করছে তাদের অনেক কিছু সুরক্ষার ব্যাপার রয়েছে, ওভার স্পিডে গাড়ি চালায়, তার সঙ্গে সঙ্গে কিছুটা দেরিতে পৌঁছলে কাস্টমারদের থেকে নানা রকম কথা শুনতে হয় এবং এই কারণগুলো তিনি তুলেছিলেন এবং তারপরে এই যে নিয়ম সেটা কিন্তু বন্ধও করা হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে রিসেন্টলি এই এয়ারপোর্টে যে বিভিন্ন খাবার দাবার গুলো পাওয়া যায় তার যে প্রাইস সেগুলো অনেকটা হাই থাকে। যদি কথা বলি এই যে সিঙ্গারা যেগুলো নর্মাল 10-20 টাকায় পাওয়া যায়, সেগুলো এয়ারপোর্টে 150, 200 এমনকি 300 টাকাতেও পাওয়া যায়। তারপরে দেখতে পাচ্ছেন এই যে দোসা রয়েছে, 100 টাকার জিনিস 300 টাকায় পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে এক কাপ চা সেটাও মোটামুটি 200 থেকে 250 টাকাতেই পাওয়া যেত। তো এইসব ব্যাপারে তিনি দাবি তুলেছিলেন এবং তারপরে দেখতে পাচ্ছেন সেই যে নিয়ম সেটাও কিন্তু লাগু করা হয়েছে, মানে এয়ারপোর্টে এই জিনিসগুলোর যে দাম সেগুলো কিন্তু কন্ট্রোল করা হয়েছে। এবং এটা আজকের দিনেরই খবর। দেখতে পাচ্ছেন কিছু কাপেল তিনি এই রাঘব চাড্ডাজিকে ক্রেডিট দিয়েছেন, কারণ এই এয়ারপোর্টে এই 20 টাকাতে সামোসা মানে এই সিঙ্গারা এবং তার সঙ্গে সঙ্গে এই 10 টাকাতে চাও পাওয়া যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি শেয়ার মার্কেটের জন্য তিনি একটা বড় দাবি তুলেছেন, মানে যেটা আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কথা ভেবে কিন্তু তিনি তুলেছেন। তো তিনি কি বলেছেন এইখানে দেখতে পাচ্ছেন, তিনি এটাই বলেছেন, স্ক্র্যাপ এলটিসিজি অন ইকুইটিস ফর রিটেল, আপ এমপি রাঘব চাড্ডা টেলস গভর্নমেন্ট ইন রাজ্যসভা। তো বর্তমানে কি হয়েছে, এই যে বাজেট সেটা পেশ হয়েছে, তবে সেই যে বাজেট সেটা কিন্তু এখনো বিল আকারে পেশ করা হয়নি। তার আগে এই গভর্নমেন্ট অফিসিয়ালরা বিভিন্ন দাবিও তুলতে পারেন এবং বর্তমানে এই রাঘব চাড্ডাজি তিনি কিন্তু এই দাবিটা তুলেছেন। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল এক্সাম্পলও তিনি সামনে রেখেছেন, যেখানে এই লং টার্ম গেনের ওপর কোন রকম ট্যাক্স কিন্তু নেওয়া হয় না। কি কি বলেছেন চলুন একটু দেখে নিই। তিনি এটাই বলছেন, দেখতে পাচ্ছেন রাঘব চাড্ডা হ্যাজ আর্গু দ্য গভর্নমেন্ট টু অ্যাবলিশ দ্য লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ফর ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ইন দ্য ইকুইটি মার্কেট। তিনি এটাই বলছেন যে এরকমটা করলে কি হবে, এই হাউস হোল্ডের যে ওয়েলথ সেটা বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কি করেন, এই রিয়েল এস্টেট এবং সোনা এগুলোতে ইনভেস্ট করে রাখে এবং সেইখান থেকে বিভিন্ন যে প্রোডাক্টিভ অ্যাসেট রয়েছে, যেমন এই শেয়ার মার্কেট বলুন, তার সঙ্গে সঙ্গে বিটকয়েন বলুন, এগুলোতে টাকার ইনফ্লো বাড়বে। তিনি এটাও বলছেন এই যে এসটিটি যেটা এবারের এই বাজেটে বাড়ানো হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আগে আনা হয়েছিল কিসের পরিবর্তে, এই যে এলটিসিজি সেটার পরিবর্তে। আগে মার্কেটে কি ছিল, শুধুমাত্র এই যে এসটিটি বা সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এটা ছিল। তারপরে কি করা হয়েছিল, তারপরে এই যে এসটিটি সেটাকে সরিয়ে এলটিসিজি আনা হয় এবং তারপরে কি করা হয়েছিল, এই এলটিসিজির সঙ্গে সঙ্গে আবার এই যে এসটিটি সেটাকেও যুক্ত করে দেওয়া হয়েছে। মানে বর্তমানে ইনভেস্টরদের দুটো করে ট্যাক্স কিন্তু সরকারকে দিতে হচ্ছে। এক তো প্রথমে কেনার সময় এই সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এবং তার সঙ্গে সঙ্গে পরে প্রফিট হলে এই যে এলটিসিজি সেটাও দিতে হচ্ছে। তবে তিনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন যে এই ডেরিভেটিভ সেগমেন্টে এই এসটিটি বাড়ানো হয়েছে এই ব্যাপারটাকে, কারণ এই যে ডেরিভেটিভ সেগমেন্ট এইখানে এমনিতেই মানুষেরা কিন্তু লস করে। তো এই যে ট্যাক্স সেটা বাড়িয়ে দিলে অনেকে কিন্তু এই যে ডেরিভেটিভ মার্কেট বা এফএনও মার্কেট সেখান থেকে দূরেও সরে যাবেন। তিনি এটা ওয়ার্ন করেছেন, দেখতে পাচ্ছেন সতর্ক করেছেন যে যদি মার্কেটে এসটিটি এবং তার সঙ্গে সঙ্গে এলটিসিজি এই দুটোই থাকে তাহলে সেটাই লং টার্ম ইনভেস্টরদের ডিসকারেজ করতে পারে, মানে এই লং টার্ম ইনভেস্টররা মার্কেট থেকে মুখ ঘুরিয়েও নিতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে তিনি এই যে এলটিসিজি সেটাকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন এবং এখানে কাদের কথা বলেছেন দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যে ইনভেস্টর তাদের কথা বলেছেন, মানে ফরেন যে ইনভেস্টর তাদের কথা কিন্তু তিনি বলেননি। মানে শুধুমাত্র
আমাদের কথা ভেবেই বলেছেন এবং তিনি কিছু উদাহরণও দিয়েছেন, যেমন এই সুইজারল্যান্ড, তার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর রয়েছে, তারপরে ইউএই রয়েছে, হংকং, নিউজিল্যান্ড, কাতার রয়েছে এবং মালয়েশিয়া, যেখানে এই লং টার্ম যে ইকুইটি গেন সেগুলো কিন্তু বেশিরভাগই ট্যাক্স ফ্রি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাকে এক্সামিনও করতে বলেছেন, কোনটাকে, যে কেন এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভারতীয় মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে বিটকয়েন নিয়েও তিনি কিছু কথা বলেছেন। এখানে তিনি কি বলেছেন দেখতে পাচ্ছেন, শুধুমাত্র বিটকয়েন নয়, বিভিন্ন যে ক্রিপ্টো তার ব্যাপারেই বলেছেন। লিগালাইজ ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড স্টেবল কয়েন ইন ইন্ডিয়া। তিনি এটাই বলছেন, এই যে ক্রিপ্টোকারেন্সি এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্টেবল কয়েন রয়েছে, এইগুলোকে যাতে ইন্ডিয়াতে লিগালাইজ করা হয়। এবং কি কারণে বলেছেন, তিনি এটাই বলছেন, ইন্ডিয়াতে এই ক্রিপ্টো এবং তার সঙ্গে সঙ্গে স্টেবল কয়েন এইগুলো লিগাল না থাকার কারণে অনেক ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু অফশোর মানে বিদেশে চলে যাচ্ছে। তো সেই বিদেশি যে ইনভেস্টমেন্ট যেগুলো বিদেশে চলে যাচ্ছে সেইগুলো আটকাবার জন্যই এই রাঘব চাড্ডা কিন্তু এই দাবিটা তুলেছেন। তো তিনি তো তার দিক থেকে তার কাজটা করেছেন। এরপরে আমাদের ফাইন্যান্স মিনিস্টার এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট বডি কতটুকু মেনে নেয় সেটাও কিন্তু দেখার থাকবে। তবে এটা ভালো ব্যাপার, তিনি কিন্তু এই যে রিটেল ইনভেস্টর তাদের কথাটা ভেবেই এই সমস্ত কথা বলেছেন। এর পরের কোম্পানি টাটা মোটরস লিমিটেড। তো এই টাটা মোটরস এর কোন কোম্পানিটা, টাটা মোটরস এর এই কমার্শিয়াল ভেহিকেল এই কোম্পানিটা আগামীকাল অবশ্যই ফোকাসে থাকতে পারে। কোম্পানিটা একটা বড় ডিল সাইন করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই টাটা মোটরস ডিস্ট্রিবিউশন ইন্ডোনেশিয়া, এটা কি কোম্পানি, একটা হোলি ওন্ড সাবসিডিয়ারি অফ টাটা মোটরস, মানে টাটা মোটরস এর একটা শাখা বলতে পারেন। তারা একটা বড় অর্ডার পেয়েছে কিসের ব্যাপারে, এই 7000 যোধা অ্যান্ড আল্ট্রা 3.7 ভেহিকেল ফর ডিপ্লয়মেন্ট ইন ইন্ডোনেশিয়া। মানে ইন্দোনেশিয়াতে 70,000 খানা তাদের যে গাড়ি রয়েছে এই যোধা এবং আল্ট্রা T7 এইগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য অর্ডার পেয়েছে। তো এই গাড়ি দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যোধা টাটার এই গাড়িটা, এই পিক আপ ভ্যান, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ট্রাক টাটা এই আল্ট্রা 7 এই ট্রাকের ব্যাপারে অর্ডার পেয়েছে। আরো একটু ডিটেলসে দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন টাটা মোটরস উইল সাপোর্ট উইথ সাপ্লাই 35,000 ইউনিট ইচ অফ দ্য যোধা পিক আপ অ্যান্ড দ্য আল্ট্রা T7 ট্রাক। মানে দুটো গাড়ি 35,000 করে সাপ্লাই করবে, টোটাল 70,000 কাদেরকে সাপ্লাই করবে এইখানে দেখতে পাচ্ছেন তারও নাম রয়েছে, পিটি আগ্রিনাস পানগান নাসান্টারা। তো একটা ইন্দোনেশিয়ার নাম দেখতে পাচ্ছেন, এটাই ইন্দোনেশিয়ার একটা স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস মানে গভর্নমেন্ট বডি বলতে পারেন। কিসের জন্য দেখতে পাচ্ছেন, মডার্নাইজ এগ্রিকালচার সাপ্লাই চেইনস, তার সঙ্গে সঙ্গে এম্পাওয়ারিং রুরাল কোঅপারেটিভস এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্সিং ন্যাশনাল ফুড সিকিউরিটি ইনিশিয়েটিভস, মানে বিভিন্ন চাষবাস ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফুড সিকিউরিটি, এই রুরাল ডেভেলপমেন্ট এইগুলোর জন্য কিন্তু এই যে অর্ডারটা সেটাই কোম্পানিকে দেওয়া হয়েছে, যেটাই কোম্পানির জন্য কিন্তু একটা বিরাট বড় অর্ডার। এই কারণে আগামীকাল ফোকাসে থাকতে পারে। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন অটো সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো বিদেশ থেকে অর্ডার পাচ্ছে। কিছুদিন আগে এই যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সেই কোম্পানিটাও বিদেশ থেকে অর্ডার পেয়েছিল। এখানে সেটাই দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা এই 70,000 খানা কমার্শিয়াল ভেহিকেলের অর্ডার পেয়েছে এই ইন্দোনেশিয়াতে। তারপরের কোম্পানি ল্যান্ডমার্ক কার্স লিমিটেড। কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে, বিভিন্ন ব্র্যান্ডের যে গাড়ি সেগুলোকে সাপ্লাই করে থাকে। তার মধ্যে নতুন কারও থাকে, তার সঙ্গে সঙ্গে পুরনো যে কার মানে সেকেন্ড হ্যান্ড কার সেগুলো থাকে। তো কোম্পানির ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের অপশন রয়েছে, এই BYD, তারপরে হন্ডা, জিপ, কিয়া, মাহিন্দ্রা, মার্সিডিজ বেঞ্জ এবং আরো বড় বড় যে নামি নামি কোম্পানিগুলো রয়েছে। তো তার এখানে মডেলস সবকিছু কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। এরা নতুন গাড়িও বিক্রি করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে লাক্সারি যে ওল্ড মডেল সেইগুলো বিক্রি করে থাকে। কোম্পানির এবারে নাম্বার এসেছে, কেমন নাম্বার এলো, কোম্পানির সেলস 1195 কোটি থেকে বেড়ে হয়েছে 1345 কোটি। এখানে একটা ভালো পরিমাণে জাম্প দেখা গেছে। অপারেটিং প্রফিট এটাও বেড়েছে 66 কোটি থেকে বেড়ে 74 কোটি এসেছে এবং কোম্পানির নেট প্রফিট 12 কোটি থেকে বেড়ে হয়েছে 14 কোটি। তবে যদি কোয়ার্টারলি দেখেন, এই কোয়ার্টারলি প্রায় 7 গুণ কিন্তু বেড়েছে এই নেট প্রফিট। কোম্পানির যে নাম্বার সেটা যথেষ্ট ভালোই এসেছে। এরপরে কথা বলবো একটা কোম্পানির ব্যাপারে যেটাই ওএফএস আনতে চলেছে বা অফার ফর সেল, এবং এটাও বলে রাখি এটা একটা গভর্নমেন্ট কোম্পানি। তো কোম্পানির নাম কি, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল। এই কোম্পানিটা আগামীকাল ওএফএস আনতে চলেছে। একটু ডিটেলসে দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রথমে এই যে 3% স্টেক সেটাই ওএফএস এর মাধ্যমে বিক্রি করবে এবং তার সঙ্গে সঙ্গে এই অপশনও রাখছে যে অ্যাডিশনাল 2% স্টেক তারা বিক্রি করবে, মানে মোট 5% স্টেক বিক্রির কথা বলা হচ্ছে। আর কবে কবে এই ওএফএস রয়েছে, এই 11 তারিখে ওএফএস রয়েছে। আর এটা মূলত মনে হচ্ছে নন রিটেল যে ইনভেস্টর তাদের জন্য রয়েছে এবং 12 তারিখের যে ডেটটা সেটা আমাদের মতো যে রিটেল ইনভেস্টররা রয়েছে তাদের জন্য রাখা হয়েছে, মানে এই ওএফএস উইন্ডো। আর এর ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে, এই 254 টাকা পার শেয়ার ফ্লোর প্রাইস রাখা হয়েছে। আর বর্তমানে কতই চলছে, এই 275.90 চলছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 8% ডিসকাউন্টে এই যে ব্লক ডিল সেটা কিন্তু হতে চলেছে, মানে ওএফএস। তারপরের কোম্পানি EIH লিমিটেড হোটেল সেক্টরে কাজ
করা একটা কোম্পানি। এইখানে যদি কোম্পানির নাম্বার দেখি, কোম্পানির সেলস 800 কোটি থেকে বেড়ে হয়েছে 873 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবং এই নেট প্রফিট এখানে কিন্তু ডাউনফল দেখা গেছে, 279 কোটি থেকে পড়ে হয়েছে 255 কোটি। এটা কোয়ার্টারলি বাড়া, মানে কোম্পানির যে নাম্বার সেখানে রেভিনিউয়ে ইয়ার অন ইয়ার জাম্প দেখা গেছে, কিন্তু এই ইয়ারলি এই যে প্রফিট সেটা কিন্তু ডাউন হয়ে গেছে। মানে একটা মিক্স নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এর পরের কোম্পানি অ্যাথর এনার্জি লিমিটেড। তো এই কোম্পানিতেও একটা ব্লক ডিল আগামীকাল হতে চলেছে। যদি কথা বলি কোম্পানির এই ইনভেস্টরের মধ্যে, দেখতে পাচ্ছেন এই ডিআইআই যে কোটা রয়েছে তার মধ্যে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই কোম্পানিটার নাম দেখা যাচ্ছে, বা ইনভেস্টমেন্ট ফার্মের। তো এরাই আগামীকাল কিছু শেয়ার বিক্রি করতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এই এনআইআইএফ লাইকলি টু সেল আপ টু 1.92% স্টেক ফর 534 করোড়, মানে 534 কোটি টাকাতে প্রায় 1.92% স্টেক তারা বিক্রি করবে। আর কত দামে এই ব্লক ডিল হতে চলেছে, তো একটা অনুমান করা হচ্ছে যে 705 থেকে 727 এই দামের মধ্যে যে ব্লক ডিল তার প্রাইস ফিক্স করা হয়েছে, এবং যেটা আজকের কারেন্ট প্রাইস থেকে প্রায় 3% ডিসকাউন্টে হতে পারে। তারপরের কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। এর আগে দেখতেই পেয়েছিলেন এই পাইলট সংক্রান্ত বিভিন্ন প্রবলেম দেখা গিয়েছিল, যার কারণে কোম্পানির যে ফ্লাইট তার মধ্যে অনেকগুলো উড়ছিলই না। সেই ব্যাপারে কোম্পানি আজকে কিছু কথা বলেছে। কোম্পানি বর্তমানে বলছে, দেখতে পাচ্ছেন ইট হ্যাজ এনাফ পাইলটস, মানে কোম্পানি বলছে তাদের যে বিজনেস তারা সেটা ঠিকঠাক করে নিয়েছে, এবং যথেষ্ট পরিমাণে পাইলট তারা কিন্তু যোগ করেছে। তো যেটা এই কোম্পানির জন্য কিন্তু পজিটিভ ব্যাপার, মানে কোম্পানিকে কোনো এই যে ফ্লাইট সেগুলো কিন্তু নিচে রাখতে হবে না, সব ফ্লাইটই তারা এবার ওড়াতে পারবে। তারপরে অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড। এইখানে কোম্পানির নাম্বার ভালোই এসেছে, কোম্পানির এই প্রফিট এটা 35% বেড়েছে ইয়ার অন ইয়ার, এবং কোম্পানি 10 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। আরো একটু ডিটেলসে দেখে নিই, কোম্পানির সেলস 5,527 কোটি থেকে বেড়ে হয়েছে 6,477 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 379 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 516 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। আর এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট কবে রাখা হয়েছে, এই ফেব্রুয়ারি 16 তারিখটাকে রাখা হয়েছে। তারপরে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটাও আগামীকাল ফোকাসে থাকবে, খুবই ভালো নাম্বার পেশ করেছে। কোম্পানির এখানে সেলস দেখতে পাচ্ছেন 8% বেড়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে নেট প্রফিট এটাও 17% বেড়েছে, 582 কোটি থেকে বেড়ে হয়েছে 682 কোটি, 100 কোটি বেশি, যেটা কোয়ার্টারলি অনেকটাই বাড়া রয়েছে। তারপরে চম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যাল লিমিটেড, এই কোম্পানিটাও নাম্বার দেখিয়েছে। এইখানে কোম্পানির সেলস 20% বাড়লো, 4,918 কোটি থেকে বেড়ে হয়েছে 5,898 কোটি, এবং তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট এটাই 534 কোটি থেকে 10% বেড়ে হয়েছে 586 কোটি। এই নাম্বারটাও যথেষ্ট পজিটিভ। তারপরে একটি কোম্পানি সুপার স্টপ লিমিটেড, কি খবর আসছে, এই কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু চেঞ্জ হয়েছে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই পঙ্কজ চতুর্বেদীজিকে এই সিএফও পদের জন্য অ্যাপয়েন্ট করেছেন, এবং এর আগে কোম্পানির যিনি সিএফও ছিলেন এই মোহানা সুন্দরম, তিনি এই যে সিএফও পদ সেটা ছেড়েছেন। কিসের জন্য ছেড়েছেন, পার্সু অপরচুনিটিস, মানে নতুন সুযোগের জন্য ছেড়েছেন। তো এটুকু একটা ছোট খবর ছিল, যেটা কিন্তু ইনভেস্টর হলে আপনার জানাটা দরকার। তারপরে এই কোম্পানির জন্য বড় খবর আসছে, আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড। কিসের কাজ করে থাকে, মূলত বিভিন্ন যে বজ্র পদার্থ রয়েছে সেগুলো ট্রিটমেন্টের কাজ করে থাকে, তার সঙ্গে সঙ্গে ওয়াটার ট্রিটমেন্টের কাজও করে থাকে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ওমান থেকে অর্ডার পেয়েছে এই পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য। কত টাকার অর্ডার, 1730 কোটি টাকার অর্ডার। এই কোম্পানিটা কি কাজ করবে, দেখতে পাচ্ছেন ডিজাইন করে থাকবে, তার সঙ্গে সঙ্গে বিল্ড করবে, ওন করবে, অপারেট করবে এবং মেনটেন করবে এই পোর্টেবল ওয়াটার ফেসিলিটি এবং এই সিওএইচ ট্রিটমেন্ট ফেসিলিটি। তারপরে গুজরাট পিপাভাব পোর্ট লিমিটেড বা জিপিপিএল, এটাও আগামীকাল ফোকাসে রাখবেন। এইখানেও কোম্পানির নাম্বার মোটামুটি ভালোই এসেছে। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 11% বাড়া, 263 কোটি থেকে বেড়ে 292 কোটিতে এসেছে, এবং এই নেট প্রফিট এটাই 94 কোটি থেকে বেড়ে 101 কোটিতে এসেছে। তারপরে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো বিড়লা গ্রুপের কোম্পানি, কেমন পেশ করেছে কোম্পানির নাম্বার। কোম্পানির এখানে সেলস ফ্রন্টে দেখতে পাচ্ছেন এই সেলস 35,378 কোটি থেকে বেড়ে হয়েছে 44,312 কোটি, একটা বিরাট জাম্প এই কোম্পানি দেখিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন একটা লার্জ ক্যাপ কোম্পানি, এই 2 লাখ কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো এত বড় একটা কোম্পানি এই যে সেলস সেটা কিন্তু ভালোই পেশ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে নেট প্রফিট এটাও ভালো পরিমাণে বেড়েছে, 1734 কোটি থেকে বেড়ে হয়েছে 2233 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল, 1498 কোটি। তো প্রতিটা প্যারামিটারই কোম্পানির যে নাম্বার সেটা ভালোই এলো। আর এরপরে হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই কোম্পানি কিছু অর্ডার পেয়েছে। যদি এখানে কোম্পানির কথা বলি, দেখতে পাচ্ছেন এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচআই, এদের তরফ থেকে অর্ডার পেয়েছে। কত টাকার অর্ডার কোম্পানিটা পেল, এর ভ্যালু দেখতে পাচ্ছেন প্রায় 65 কোটি টাকা। আর এরপরে চলুন কিছু ইকোনমিক ডেটা দেখে নিই, যেমন এই গোল্ড এবং সিলভারের প্রাইস। তো এই গোল্ডের প্রাইসে কিছুটা পতনই দেখা যাচ্ছে, এই গোল্ড দেখতে পাচ্ছেন প্রায় 1%-এর কাছাকাছি পড়ে গেছে, এবং এর সঙ্গে সঙ্গে এই সিলভার যেটা প্রায় স্টেবল ছিল সেটা কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি পড়ে গেল, দেখতে পাচ্ছেন 11,000 টাকার কাছাকাছি পড়ে গেছে। তো এই মুহূর্তে এই যে সিলভার এটাকে কিন্তু অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ হবে। বিরাট বড় ভলিটিলিটি এই যে সিলভার সেটা কিন্তু দেখাচ্ছে। আর এইখানে
কারণে সিলভারের যে ইটিএফ গুলো সেগুলো আগামীকাল ফোকাসে থাকবে। তারপরে এই আমাদের ইন্ডিয়ান আইএনআর এটা কেমন কি পারফর্ম করছে, এই ট্রেড ডিল এবং বাজেটের পরে এই যে ইন্ডিয়ান রুপি সেটা কিছুটা শক্তিশালী হয়েছে, এই এখন 90.57-এর কাছে রয়েছে। তারপরে যদি বিটকয়েন বলি 70,000-এর নিচেই এখনো রয়েছে, প্রায় 0.5% ডাউন। এই ক্রুড অয়েল এটা কেমন পারফর্ম করছে, এই ডব্লিউটিআই ক্রুড এটা 0.36% ডাউন এবং এই ব্রেন্ট ক্রুড এটাও সামান্য পড়া রয়েছে। তবে তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল সংক্রান্ত কিছু খবরও আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ভেনেজুয়েলা তারাই মাদুরোর গ্রেপ্তারির পর প্রথমবারের জন্য এই যে ক্রুড কার্গো সেটা পাঠাতে চলেছে ইসরায়েলে। মানে মাদুরোর গ্রেপ্তারের পর এই প্রথম কিন্তু ভেনেজুয়েলাতে এই যে তেলের এক্সপোর্ট সেটা আবার শুরু হয়েছে। আর এরপর চলুন শেষবারে একবার আমেরিকান মার্কেটটা দেখিনি। এই ডাউ জোন্সের যদি কথা বলি, এই ডাউ জোন্স এই টপ লেভেল থেকে আবার অনেকটা পড়ে গেছে। এই 0.5% ওপরে চলছিল, সেখান থেকে এখন 0.26% ওপরে রয়েছে। এবং যদি এই নাসডাক কম্পোজাইটের কথা বলি, এই নাসডাক এর আগে পজিটিভে ছিল এবং সেই যে পজিটিভ ভাব সেটা মুছে গেছে এবং এইখানেও সেম প্যাটার্ন দেখা যাচ্ছে। এই 28 পয়েন্ট নিচে এখন এই নাসডাক কম্পোজাইট ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।